যেখানে সুজাতা মণ্ডল খান যিনি বিজেপি থেকে এসেই সদ্য বলছেন যে বহু লোককে এই প্রলোভন দিয়ে আনা হয়েছে। আমরা নিজেরা তদন্ত করে দেখলাম সত্যিই তাই। সবাই ভাবছেন আমি মুখ্যমন্ত্রী হব। মুশকিলটা বাঁচছে কোথায়? মুশকিলটা বাঁচছে যদি শুভেন্দু অধিকারী ভেবে থাকেন আমি মুখ্যমন্ত্রী হব, রাজীব বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন না? মুকুল রায়ের মনে কি একটু আশা জাগছে না? এই প্রত্যেকের মনেই কিন্তু আশা জাগছে যে তিনি মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু যদি শুভেন্দু জিতে যায় তাহলে তো মুকুল মুখ্যমন্ত্রী পাবেন, ও হবেন না, বা রাজীব হবেন না, বা রাজীব জিতে গেলে মুকুল বা শুভেন্দু হবে না, বা মুকুল যদি জিতে যায় তাহলে শুভেন্দু আর রাজীবের মধ্যে কেউ হবে না। আমি মনে হয় আপনাদের পুরো ছকটা বোঝাতে পারলাম। তার মধ্যে এসে গিয়েছেন বাবুল সুপ্রিয়, সংসদে যিনি কাঁপিয়ে গান গাইতেন, সেই সংসদের গান গাওয়া ছেড়ে তিনি চলে এলেন টালিগঞ্জে প্রার্থী হতে। প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তীও। যদিও মিঠুনের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে মানুষের মনে ইতিমধ্যে প্রশ্ন জেগে গেছে যে তিনি সুভাষ চক্রবর্তীর হয়ে প্রচার করছেন, সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ, জ্যোতিবাবু তার আঙ্কেল, তিনি নিজে দাবি করেন। প্রণব মুখার্জি কংগ্রেসের হয়ে তিনি প্রচার করেছেন, তিনি তৃণমূলের হয়ে প্রচার করেছেন। আজকে তিনি বিজেপির হয়ে বলবেন কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে। এটা মানুষ কতটা নেবে মানুষের কাছে, এই নিয়ে আমরা যাব, কাশীপুর বেলগাছিয়া এই নিয়ে আমরা মানুষের কাছে যাব, সেই এপিসোড আপনাদের দেখাবো। কিন্তু সাধারণ বুদ্ধিতে বাঙালি সাধারণ যা চরিত্র, তাদের বাঙালি এরকম দোগলা তেগলা চোগলা এই ধরনের লোকেদের খুব একটা পছন্দ করেন না। দলবদ্ধ যারা যে দল থেকে আসুন, তৃণমূল থেকে যারা বিজেপিতে গেছেন তাদের কথা বলুন, বা বিজেপি কংগ্রেস থেকে যারা তৃণমূলে এসছেন তাদের কথা বলুন, এই দলবদ্ধদের কিন্তু পশ্চিমবাংলার মানুষ খুব একটা ভালো চোখে দেখেন না, তাদের পছন্দ করেন না। আসলে পশ্চিমবাংলার মানুষের রক্তে বেইমানি নেই। পশ্চিমবাংলায় বসে আমাদের এই ভিডিও দেখছেন, বা পশ্চিমবাংলার বাইরে আছেন বাঙালি মানুষ যারা এগুলো দেখছেন, এমনকি বাংলাদেশেরও যারা দেখছেন, তারা প্রত্যেকে জানেন যে এই বাঙালি জাতটা কিন্তু বেইমানের জাত না। বেইমানদের বাঙালি কখনো প্রশ্রয় দেয়নি। জগৎ শেঠ মির্জাফররা কিন্তু আজকে কালো খাতাতেই রয়ে গিয়েছেন, তাদেরকে কেউ শ্রদ্ধার চোখে দেখেন না। যারা এরকম একটি দলে দীর্ঘদিন রাজনীতি করার পর, বিভিন্ন পদ অলংকার করার পর, বহু রসে বসে থাকার পর হঠাৎ তাদের মনে হয় যে 5 বছর 10 বছর এই দলটায় নেতৃত্ব দেওয়ার পর তিনি কাজ করার সুযোগ পাননি, মানুষ বিশ্বাস করে না। কিন্তু এইখানে আজকে আমরা এই নিয়ে আলোচনা করব না। আমরা যেটা আলোচনা করছি যে বিজেপির ভেতরে অভ্যন্তরে যে কোন্দল চলছে, সে কোন্দল কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করেছে। মুকুল চাইছেন না শুভেন্দু জিতুক, শুভেন্দু চাইছেন না রাজীব জিতুক, রাজীব চাইছেন না বাবুল জিতুক। এরকম একটা ডামাডোল চলছে সারা পশ্চিমবাংলার নেতাদের মধ্যে। আর মুচকি হাসছেন শঙ্কুদেব পান্ডা, জয়প্রকাশ মজুমদার আর সায়ন্তন বসুরা। এরা টিকিট পাননি, এরা মুচকি হাসছেন। জানি না শেষ হাসিটা কে হাসবে। তবে আপনাদেরকে আমরা যেটা ধারণা দিলাম যে বিজেপির অন্দরে কি চলছে, আমরা তথ্য প্রমাণ সবকিছু নিজেদের কাছে রাখলাম। যদি আইন কানুনের কোনো দ্বারস্থ হতে হয়, যদি কোনো বিজেপির অচ্যুৎসাহী সমর্থক আমাদের এই এপিসোডকে চ্যালেঞ্জ করেন, আমরা আইনের কাছে সেই ডকুমেন্ট দেখানোর জন্য প্রস্তুত রইলাম। নিশ্চিন্তে থাকুন, আমরা তথ্য প্রমাণ আইনের কাছে দেব। কিন্তু যদি আপনারা ভেবে থাকেন যে ফাঁকা আওয়াজ নিউজ কলকাতা আপনাদের দিচ্ছে, আপনাদের স্বাগত জানাচ্ছি। আইনের কাছে যান, আমরা আইনের কাছে গিয়ে সব কথা বলবো। আজকের এপিসোড শেষ করার আগে আপনাদেরকে একটা অনুরোধ করছি, আগেও করলাম সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেল আপনাদের আশীর্বাদে, শুভেচ্ছা, দোয়ায়, ভালোবাসায় যথেষ্ট ভালো পজিশনে আমরা আছি। কি ধরনের ভিডিও দেখতে চান, কি ধরনের আলোচনা দেখতে চান, নিশ্চয়ই তা জানাবেন। আপনারা কে কোথায় থাকেন সেই জায়গা যদি আমাদের বলেন, সেই জায়গার ভৌগোলিক অবস্থান, আর্থসামাজিক অবস্থান নিয়ে আমরা নিশ্চয়ই অনুষ্ঠান করতে পারি, এটাও আমাদের পরামর্শ দেবেন। তবে এখন ভোটের সময়, এই ভোটের সময় কিন্তু চলবে পুরো রাজনীতি, এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের ইস্তেহার আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা প্রত্যেকটি ইস্তেহারের চুলচেরা বিশ্লেষণ করব। আমরা বামপন্থীদের ইস্তেহার দেখেছি, আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের ইস্তেহার, আমরা দেখলাম আজ বিজেপির ইস্তেহার। এই তিনটে ইস্তেহার পাশাপাশি রেখে আমরা তুল্য মূল্য বিচার করব যে পশ্চিমবাংলার মানুষ কোন ইস্তেহারে ভরসা করছেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জয় বাংলা। হ্যাঁ, একটা কথা বলে দিই আপনাদের, জয় বাংলা শব্দটিকে নিয়ে অনেকেই কটাক্ষ করছেন যে জয় বাংলা বাংলাদেশি স্লোগান বা জয় বাংলা তৃণমূলের স্লোগান, মার্জনা করবেন।
স্লোগান কখনো কোনো দেশ কালের হয় না, স্লোগান কিন্তু দেশকাল জয় করে। ইনকিলাব কথাটি এটিও কিন্তু আমাদের দেশীয় কথা নয়। জিন্দাবাদ কথাটি এটি আরবি শব্দ। যারা নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলেন তারা নরেন্দ্র মোদী আরবি শব্দে জিন্দাবাদ করেন। ইনকিলাব কথাটিও বিদেশি। আর জয় বাংলা এই শব্দ দুটি বাংলা হলো বাংলাদেশের শব্দ এবং এটা ভালো শব্দ, বাংলার জয়গান করা শব্দ। তাই আমরা চিরকাল বলে আসব জয় বাংলা। নমস্কার, আদাব। আমি প্রবীর বিশ্বাস আর আপনারা দেখছেন এনকে ডিজিটাল ম্যাগাজিনের আরো একটি নতুন পর্ব। এনকে অর্থাৎ নিউজ কলকাতার প্রত্যেকটি এপিসোডে আমরা তথ্যে ঠাসা এপিসোড দেওয়ার চেষ্টা করি, আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি খবরের ভিতরে লুকিয়ে থাকা যে সংবাদ, সেই সংবাদ আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করি। এই রকম ভাবেই আজ আমরা বিশ্লেষণ করতে চলেছি ইশতেহারের। নির্বাচন আসলেই যে ভুরি ভুরি প্রতিশ্রুতি বিভিন্ন দল থেকে আপনাদের দেওয়া হয়, আমাদেরকে দেওয়া হয়, সেগুলো লিখিত আকারে যখন প্রিন্ট হয়ে আসে আমাদের কাছে, সেগুলোকেই আমরা বলি ইশতেহার। এই ইশতেহারে বিভিন্ন দল তারা ইচ্ছে খুশি মতন প্রতিশ্রুতি দেয়, কারণ সেই প্রতিশ্রুতি রাখার দায় কোনো দলেরই থাকে না। ভোট নেওয়ার জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়। আপনারা দেখেছেন গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি 15 লক্ষ টাকা পাবো, 2 কোটি করে বেকারের চাকরি পাবো, দেশে কালো টাকা ফিরে আসবে, রাজ্যের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় এইমস প্রতিষ্ঠিত হবে। কত কথা শুনলাম, অথচ কোনো একটি কথাও বাস্তবায়িত হতে দেখলাম না। উল্টে দেশ কিন্তু ধীরে ধীরে বিক্রি হয়ে চলেছে। যাকে আমরা আসবো সে কথায়, কিন্তু আমরা দেখছি যে যখনই নির্বাচন আসে, নির্বাচন আসলে সমস্ত রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়ে কে কত আপনাকে দেবে, কে কত আপনাকে ভালো পরিষেবা দেবে, কে কত ভালো আপনাকে অনুদান দেবে, এর একটা যেন প্রতিযোগিতা লেগে যায়। উন্নয়নের কথা বলা হয়, বলা হয় মানুষের আর্থ সামাজিক পরিস্থিতিকে আরো ভালো করার কথা, কিন্তু আলটিমেটলি 5 বছর পর আমরা দেখতে পাই যে যে প্রতিশ্রুতি দিয়ে সরকার এসেছিল সেই প্রতিশ্রুতি তারা কিছুই রাখতে পারেনি। যখন তারা কিছুই রাখতে পারে না, তখন আমরা সাধারণ মানুষ সেই সরকারকে বদলে ফেলি। কিন্তু যদি প্রতিশ্রুতির 50% তারা রাখতে পারে, আমরা মনে করি যে এই সরকারটা ভালো কাজ করেছে, তখন আমরা তাদেরকে রেখে দিই। যেমন ভাবে কেন্দ্রের সরকারের ক্ষেত্রেও মনে হয়েছিল কিছু মানুষের যে নিশ্চয়ই তারা ভালো কাজ করেছেন গত 5 বছরে, তাই তারা পরের বার আবার ভোট দিয়েছেন। রাজ্য সরকারের ক্ষেত্রেও তাই। এভাবেই বামফ্রন্ট সরকার দীর্ঘ 34 বছর ছিলেন। কিভাবে ছিলেন না ছিলেন সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু মানুষের অ্যাসপেক্টে দেখতে গেলে মানুষ তাদেরকেই ভোট দিয়ে জিতিয়ে আনে যারা কাজ করেছেন, যারা উন্নয়ন করেছেন। যারা শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেন, মানুষ তাদের ভরসা করেন না। আজকে আমরা এরকমই 3টে দলের ইশতেহার আমাদের হাতে এসে পৌঁছেছে। আমাদের হাতে এসে পৌঁছেছে বামফ্রন্টের ইশতেহার, আমরা পেয়ে গেছি বিজেপির ইশতেহার এবং তৃণমূলের ইশতেহার। আমরা একে একে আপনাদের কাছে সেই ইশতেহারগুলো তুলে ধরবো। প্রথমেই তুলে ধরবো বামফ্রন্টের ইশতেহার। বামফ্রন্ট বলছে জমি অধিগ্রহণ করা হলে তা স্থানীয় মানুষের সাথে আলোচনার ভিত্তিতেই করা হবে। এই বোধোদয় যদি 10 বছর আগে বামফ্রন্টের জাগতো, তাহলে হয়তো আজও বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় থাকতো। তারা জোর করে জমি অধিগ্রহণ করতে গিয়ে তারা কিন্তু সরকার খুইয়েছিল। যাই হোক, বিলম্বিত বোধোদয় হয়েছে, এর জন্য বামফ্রন্টকে ধন্যবাদ। তারা বলছেন মানুষের সাথে আলোচনা করে জমি নেবেন, এটা ভালো লক্ষণ। আমরা দেখব পরের প্রতিশ্রুতি। শিল্পক্ষেত্রে পরিবেশের ভারসাম্য বজায় রাখা হবে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। শিল্প যত্রতত্র শিল্প করলেই হয় না। আমরা দেখেছি যমুনার পাড়ে যত্রতত্র শিল্প হয়েছে, আমরা দেখেছি গুজরাটে যত্রতত্র শিল্প হয়েছে, আমরা গুরগাঁওতে দেখেছি, নৈরাতে দেখেছি, কিন্তু এখানে দূষণের মাত্রা অতিরিক্ত চাপে মানুষের নাভিশ্বাস। পরিবেশের ভারসাম্য যদি না রেখে শিল্প গড়া হয়, তাহলে কিন্তু সেই পরিবেশ আপনার থেকে বদলা নেবে। যেভাবে দিল্লি, গুরগাঁও, হরিয়ানা, কিছুটা নয়ডা, উত্তরপ্রদেশ, এইসব অংশতে মানুষ কিন্তু টের পাচ্ছেন। অতএব বামফ্রন্টের এই প্রস্তাবকে আমরা সাধুবাদ জানাই। আসুন পরের কথায়। বৃহৎ ও শ্রমনিবিড় শিল্পের পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গঠনের উপর জোর দেওয়া হয়েছে বামেদের ইশতেহারে। কৃষিভিত্তিক শিল্প,
পশ্চিমবাংলা কৃষি ভিত্তিক একটি রাজ্য। এইখানে যদি কৃষি ভিত্তিক শিল্প হয় তাহলে কিন্তু পশ্চিমবাংলাবাসী আখেরে লাভবান হবে। কিন্তু এখানে কৃষির জমি, বহু ফসলি জমি কেড়ে নিয়ে যদি গাড়ির কারখানা হয়, পশ্চিমবাংলাবাসী লাভবান হবে না। এই বোধোদয় বামেদের হয়েছে। বামেদেরকে ধন্যবাদ। তারা যদি ক্ষমতায় আসেন, তারা শ্রমনিবিড়, বৃহৎ এবং শ্রমনিবিড় মানে একটি কারখানায় বহু মানুষ কাজ করেন, 1000-1500 মানুষ কাজ করেন, সেগুলোকে বলে শ্রমনিবিড় বৃহৎ কারখানা। কিন্তু সারা পৃথিবীতে শ্রমনিবিড় শিল্প উঠে গিয়েছে। এখন আর শ্রমনিবিড় শিল্প বলে কিছু হয় না। অত্যাধুনিক মেশিনে অল্প লোক দিয়ে বেশি কাজ হয়। অতএব এই শ্রমনিবিড় কথাটা এখন মানুষের কাছে খুব হাস্যকর লাগছে। তবুও বামফ্রন্ট সরকার যদি ক্ষমতায় আসেন পশ্চিমবাংলায়, তারা শ্রমনিবিড় শিল্প করবেন এবং কৃষিভিত্তিক শিল্প করবেন। বিলম্বিত বোধোদয় হলো স্বাগত জানাই। শিল্প শ্রমিকদের মাসিক বেতন ন্যূনতম 21,000 টাকা করার ব্যবস্থা করবে বামফ্রন্ট। এই যে আপনাদেরকে আগেই বললাম যে প্রতিশ্রুতি যখন দেওয়া হয়, শব্দের জাগলারি করা হয়, বিভিন্ন শব্দ ঘুরিয়ে ফিরিয়ে আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। কি বলা হচ্ছে যে ব্যবস্থা করবে বামফ্রন্ট, করে দেবে বামফ্রন্ট এটা বলছে না। তারা দাবি করছে 21,000 টাকা বেতন দিতে হবে শ্রমিকদের, ন্যায্য দাবি, ভালো দাবি। কিন্তু তারা ক্ষমতায় আসলে এটা বলছে না যে আমরা করবই, তারা বলছে করার চেষ্টা করব বা করার ব্যবস্থা করবে। অর্থাৎ এই যে ব্যবস্থা করবে, এই কথার মধ্যেই লুকিয়ে আছে বামফ্রন্ট আদতে কিছু করতে পারবে না। কারণ এই দেশের যে আর্থসামাজিক পরিস্থিতি, সেখানে 21,000 টাকা শ্রমিকদের যদি বেতন ন্যূনতম দিতে হয়, এখানকার অর্ধেক শিল্প লাটে উঠে যাবে। আসুন দেখে নেব পরেরটি। বন্ধ হয়ে যাওয়া কারখানা শ্রমিকদের মাসিক 2,500 টাকা ভাতা ও কম দামে রেশন সরবরাহ করবে বামফ্রন্ট। এই যে মাসিক 2,500 টাকা ভাতা, বন্ধ হয়ে যাওয়া কারখানা, এই যে বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকরা বহু ক্ষেত্রেই তারা অন্য কোনো কারখানায় যুক্ত হয়েছেন বা অন্য পেশায় যুক্ত হয়েছেন, তারাও কি পাবেন? এটা কিন্তু পরিষ্কার করে বলা নেই। ওই যে বললাম, কথার জাগলারি, কথার মার প্যাচে আপনাকে ভুলিয়ে রাখা। এইখানে কিন্তু বলা হচ্ছে না যে শ্রমিক সত্যি কারখানা বন্ধ হওয়ার পর চুপ করে বসে আছেন, বাড়িতে তার রোজগার নেই, শুধু তাকেই দেব, এরকম কথাও বলা হচ্ছে না। আবার বলা হচ্ছে না যে শ্রমিক কারখানা বন্ধ হওয়ার ফলে অন্য কোথাও কাজ করছেন বা কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, ব্যবসা করছেন, তাকেও দেওয়া হবে কিনা। এটা কিন্তু একখানা মানে সোনার পাথর বাটির মতন শোনাচ্ছে, কতটা বাস্তবায়িত হবে জানা নেই। আবার বলা হচ্ছে রেশন কম দামে দেওয়া হবে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, এখনকার বর্তমান সরকার তো বিনা পয়সায় রেশন দিচ্ছেনি, কম দামে কেন? অর্থাৎ তারা 2,500 টাকা ভাতা দিলেও রেশনটা তাদের কিনতে হবে। এখানে কিন্তু বর্তমানে যে সরকার, তৃণমূল সরকার, তারা কিন্তু রেশনটা বিনামূল্যে দিচ্ছেন, ভাতা তারা দিচ্ছেন না, কিন্তু রেশনটা তারা বিনামূল্যে দিয়ে দিয়েছেন। তফাৎটা এখানে। আমরা দেখব পরের প্রতিশ্রুতি। মোট বাজেটের 20% বরাদ্দ করা হবে শিক্ষা খাতে। অসাধারণ প্রস্তাব। পশ্চিমবাংলা শুধু না, সারা ভারতবর্ষে যদি এটা করা যেত, তাহলে ভারতবর্ষের শিক্ষার হার অনেক উন্নত হতো। কিন্তু কতটা বাস্তবায়িত হবে আমার জানা নেই। যদি বামফ্রন্ট সরকার আসে, যদি তারা 20% বাজেটের 20% শিক্ষা খাতে ব্যয় করে, নিশ্চয়ই তা সাধুবাদ দেব। আসবো পরের প্রতিশ্রুতিতে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লাগামহীন ফি নিয়ন্ত্রণের জন্য সচেষ্ট হবে বামফ্রন্ট। এ আরো একটি কথা, মানে জাগলারি, আরো একটি কথার মারপ্যাচ যে সচেষ্ট হবে বামফ্রন্ট। কেন পরিষ্কার করে বলা হচ্ছে না যে লাগামহীন ফি আমরা বন্ধ করে দেব, আমরা ইউনিফর্ম ফি রাখবো, সমস্ত স্কুলে একরকম ফিস হবে, একরকম সুবিধে পাওয়া যাবে? সেটা বলা হচ্ছে না। আসলে এই বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল 80 দশকের মাঝামাঝি, তারাই কিন্তু সরকারি স্কুলগুলোকে লাটে তোলার ব্যবস্থা করেছিল ইংরেজি তুলে দিয়ে। তারা একদিকে যেমন ইংরেজি তুলে দিয়েছিল, তেমনি পাড়ায় পাড়ায় নেতারা কিন্ডারগার্টেন স্কুল খুলে বসেছিলেন। সেখানে ইংরেজি পড়ানো হতো। ছোট ছোট ছেলেমেয়েরা গলায় টাই ঝুলিয়ে, সুন্দর ইউনিফর্ম পরে, পিঠে ব্যাগ নিয়ে, গলায় ওয়াটার বটল নিয়ে তারা যেত, মা বাবার সঙ্গে নিয়ে যেতেন। এক অন্য কালচার শুরু হলো। এইখান থেকেই শুরু হয়েছিল কিন্তু সরকারি বাংলা মাধ্যম স্কুলগুলোকে ডুবিয়ে দেওয়ার প্রক্রিয়া, এবং ইংলিশ মিডিয়াম বা প্রাইভেট স্কুলগুলোকে আরো এগিয়ে দেওয়ার চেষ্টা। এখন যদি উল্টো পথে বামফ্রন্ট হাঁটতে থাকে, সেটা মানুষ কতটা নেবেন, কতটা বিশ্বাস করবেন জানি না। কারণ তারা বলছেন লাগামহীন ফি তারা বন্ধ করার ব্যাপারে সচেষ্ট হবে। এই লাগামহীন ফি কিন্তু তারাই শুরু করেছিলেন এক সময়। এখন কিন্তু তা সত্যিই লাগামহীন হয়ে গিয়েছে। যে কোনো সরকার আসুক, বামফ্রন্ট আসুক, তৃণমূল আসুক, বিজেপি আসুক, যেই আসুক, তাকে কিন্তু এই লাগামহীন ফি এর ব্যাপারে নিশ্চয়ই চিন্তা ভাবনা করতে হবে। আসুন দেখে নিই পরের প্রতিশ্রুতি।
শিক্ষাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান করার অপচেষ্টা রুখে দেওয়া হবে। আরো একটা রুখে দেওয়া হবে। রুখে দেওয়া হবে মানে বন্ধ করা হবে বলছে না, রোখা হবে। কিভাবে রোখা হবে তার কোনো দিক নির্দেশ কিন্তু ইশতেহারে নেই। অর্থাৎ এই যে শিক্ষাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান করা, এটা কিন্তু শুরু হয়েছিল সেই 80-র দশকের মাঝামাঝি কিন্ডারগার্টেন স্কুল দিয়ে। আজকে যেগুলো বড় বড় মহিরুহ হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করছে। অর্থাৎ শিক্ষাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান করা বন্ধ করা কারুর পক্ষেই এই মুহূর্তে অন্তত সম্ভব না। শিক্ষায় দাদাগিরি বন্ধ করা হবে, এক আশ্চর্য কথা। যে বামফ্রন্ট সরকার আসার আগে বলতো কমরেড গড়ে তোলো ব্যারিকেড, কলেজের গেটে গেটে স্লোগান চলতো, স্কুলের গেটে গেটে স্লোগান চলতো, তারাই আবার উল্টো পথে হেঁটে বলছেন শিক্ষায় দাদাগিরি বন্ধ করা হবে। জানি না হবে কিনা, মানুষ তা বিচার করবেন। মানুষ এই কথা ভরসা রাখবেন কিনা সেটা মানুষ বিচার করবেন। কিন্তু আমাদের তো মনে হচ্ছে যে অপকর্ম তারা করে এসছে সেই অপকর্ম তারা শোধরাতে চাইছে এই ইস্তারের মাধ্যমে। আসুন পরেরটা দেখে নেব। জাতীয় শিক্ষানীতি এই রাজ্যে প্রয়োগ করতে দেবে না বামফ্রন্ট। এটা একটা ভালো দিকও আছে, এর একটা খারাপ দিকও আছে। জাতীয় শিক্ষানীতির কিছু ভালো দিক আছে, আবার জাতীয় শিক্ষানীতির কিছু খারাপ দিকও আছে। জানি না এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন বামফ্রন্ট সরকার যদি আসেন, তবে এটা হলে মনে হয় সার্বিকভাবে বাংলার মানুষের উপকারী হবে। পরেরটা দেখব। মাদ্রাসাগুলিতে সরকারি অনুদানের পরিমাণ বাড়ানো হবে, পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করবে বামফ্রন্ট। অসাধারণ উদ্যোগ, অসাধারণ উদ্যোগ। কিন্তু এই উদ্যোগটাই যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিতেন, তাকে মমতাজ বেগম বলা হতো, তাকে তোষণকারী বলা হতো। রেড়ে পড়ে যেত সারা দেশের মধ্যে। প্রত্যেক চ্যানেলে সন্ধ্যের পর স্নো পাউডার মেখে আমাদের মতন যারা যাই আমরা টেলিভিশনে, তাদের মধ্যে বিতর্ক বাঁধিয়ে দেওয়া হতো। দিনের পর দিন এই নিয়ে বিতর্ক চলতো যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করছেন, বামফ্রন্ট তো সাতখুল মাপ। যাই হোক, এটা একটা কিন্তু ভালো প্রস্তাব। মাদ্রাসাগুলোতে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করা অবিলম্বে প্রয়োজন। পরেরটা দেখব। ক্ষমতায় এলে সমস্ত শূন্য পদে নিয়োগ হবে, এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বামফ্রন্টের ইশতেহারে। আমরা এই কথাটাকে, আমি জানি না আপনারা কতটা বিশ্বাস করবেন। ব্যক্তিগতভাবে আমার তো বিশ্বাস হচ্ছে না, কারণ সমস্ত শূন্য পদে নিয়োগ করা ভূতের বাবারও অসাধ্য। যদি এটাই হতো তাহলে তো কেরালায় কোনো বেকারই থাকতো না, শূন্য পদে যদি সব জায়গায় নিয়োগ করা যেত। অর্থাৎ এই কথাগুলো বলার জন্য বলা শূন্য পদে নিয়োগ হবে, কিন্তু আদতে কোনো সরকারই শূন্য পদগুলো ভরাট করতে চায় না। সেই জায়গায় কিন্তু অনেক টেকনোলজি এসে যায়, অনেক আধুনিক জিনিস এসে যায়, যা দিয়ে এই শূন্য পদগুলো ভরা হয়। মানুষের চাকরি কিন্তু অধরাই থাকে। দেখব পরের প্রতিশ্রুতি কি। 100 দিনের কাজকে বাড়িয়ে 150 দিন করা হবে, শহর এলাকাতেও 100 দিনের কাজকে ছড়িয়ে দেওয়া হবে। এ আরো এক মিথ্যের বেসাতি। কারণ 100 দিনের কাজ ইতিমধ্যে শহরাঞ্চলে কিন্তু শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু বিভিন্ন শহরে 100 দিনের কাজ হচ্ছে। আর এই 100 দিনের কাজকে বাড়িয়ে 150 দিন করা হবে। 100 দিনের কাজ বাড়ানোর ক্ষমতা কিন্তু কোনো রাজ্য সরকারের নেই, এটা কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের হাতে। তা কি করে তারা বাড়াবেন তার কোনো দিশা, তার কোনো রূপরেখা কিন্তু আমরা ইশতেহারে পাইনি। এটা কিন্তু আমাদের কাছে পুরোটাই একটা মিথ্যে প্রতিশ্রুতি বলে মনে হচ্ছে। আসুন দেখে নিই পরেরটি। সকলের জন্য স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে। ইতিমধ্যে তো আছেই, পশ্চিমবাংলার সমস্ত মানুষ বিনামূল্যে সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা পান। এমনকি বড় বড় বেসরকারি নার্সিংহোমগুলোতেও স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে বিনামূল্যে পরিষেবা পাচ্ছেন। নতুন কথা নয়, কারণ পশ্চিমবাংলার মানুষ স্বাস্থ্যের দিক থেকে অনেকটা ভালো জায়গায় আছেন গত সরকার, বিগত বিদায়ী সরকারের সময় থেকেই। অতএব এটা নতুন কিছু বলা হচ্ছে না, এটা কিন্তু তৃণমূলের পায়ে জুতোতেই কিন্তু পা গড়ানোর চেষ্টা করা হচ্ছে। আসুন দেখে নিন পরের প্রতিশ্রুতি। সমস্ত রাজনৈতিক বন্দীদের জেল থেকে ছেড়ে দেওয়া হবে, সব রাজনৈতিক মিথ্যে মামলা তুলে নেওয়া হবে। এই মিথ্যে মামলা, এখানে কিন্তু গন্ডগোল আছে। কোন মামলা মিথ্যে আর কোন মামলা সত্যি, এটা বিচার করে কিন্তু আদালত। কোনো সরকারের ক্ষমতা নেই কোনো মামলাকে মিথ্যে বলা, কোনো মামলাকে সত্যি বলা, সেটা বিচার করবে আদালত। সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি আমরাও চাই। রাজনৈতিকভাবে যারা দিনের পর দিন জেল খাটছেন তাদের মুক্তি হওয়া অত্যন্ত দরকার, তিনি যে দলেরই হন না কেন। কিন্তু এই যে সমস্ত রাজনৈতিক মিথ্যে মামলা, এই মিথ্যে শব্দের মধ্যে কিন্তু চরম মিথ্যে লুকিয়ে আছে। আসুন দেখে নেব পরের প্রতিশ্রুতি কি। ওষুধের দাম কমানো হবে। একটা আশ্চর্য কথা, ওষুধের দাম কমানো হবে মানে কিভাবে কমানো হবে?
ওষুধের দাম কি রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে? কিন্তু এই রাজ্যে কিন্তু 60% কম দামে ন্যায্য মূল্যের ওষুধ পাওয়া যায়। এখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে না যে 60% ন্যায্য মূল্যের ওষুধের বাইরেও, এই জেনারিক ওষুধের বাইরেও যে সাধারণ ওষুধ আছে সেগুলো কমানো হবে কিনা। সেগুলো কমানো হলে কি করে কমানো হবে? কোনো রাজ্য সরকারের পক্ষে কিন্তু ওষুধের দাম কমানো সম্ভব নয়। তারা যে ট্যাক্স কম নেবে তাও সম্ভব নয়, কারণ এটা জিএসটির আওতাভুক্ত। জানি না এই প্রতিশ্রুতির মানে কি, মানুষ কতটা বিশ্বাস করবে। আমরা চলে আসব পরের প্রতিশ্রুতিতে। মুসলমানদের জন্য আর্থিক ও শিক্ষার প্রসারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবার সেই মমতাজ বেগমের কথা মনে পড়ে গেল। এই কথাটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, এখন মমতাজ বেগম করে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তো, রে করে উঠতেন হিন্দুরা, মানে উগ্র হিন্দু যারা চান না এ রাজ্যের মুসলমানদের উন্নতি হোক, আর্থসামাজিক উন্নতি হোক, যারা চান না তারা রে করে পড়তেন। কিন্তু যেহেতু বামফ্রন্ট সরকার বলেছে, আর বামফ্রন্ট সরকার ইশতেহার এটা কেন ঢুকিয়েছে, কার চাপে ঢুকিয়েছে, কোন সিদ্দিকির চাপে ঢুকিয়েছে আপনারা বুঝতে পারছেন। কারণ সিদ্দিকিকেও তো কিছু ভোট পেতে হবে, তার যারা অনুগামী বা তার যারা ভোটার তাদেরকেও তো কিছু বলতে হবে। তিনি বলতে পারবেন, দেখো মুসলমানদের জন্য আর্থিক ও শিক্ষার প্রসারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিশেষ ব্যবস্থার কথা খোলাসা কিন্তু ইশতেহারে বলা নেই। কি কি বিশেষ ব্যবস্থা? আমরা দেখেছি বামফ্রন্ট আমলে সাচার কমিটির রিপোর্ট। সাচার কমিটির রিপোর্টে কিন্তু পরিষ্কার বলা হয়েছে এ রাজ্যে মুসলিমরা চরম দুর্দশার মধ্যে ছিল। যদিও গত 10 বছরে মুসলিমদের আর্থসামাজিক পরিস্থিতি অনেকটা বদল ঘটে গেছে তৃণমূল সরকারের আমলে। জানি না এই বিশেষ ব্যবস্থা কি গ্রহণ করা হবে, এটা বামফ্রন্ট সরকার বামফ্রন্টের ইশতেহারে কিন্তু খুলে বলেননি। অতএব এইটা কতটা লাগু করা যাবে এ ব্যাপারে সন্দেহ আছে। আমরা চলে আসব পরের প্রতিশ্রুতিতে। বামফ্রন্ট ক্ষমতায় এলে এই রাজ্যে এনআরসি চালু করতে দেওয়া হবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কথা, একই কথা কিন্তু তৃণমূল সরকারও বলছে যে তারা থাকতে এখানে এনআরসি চালু করা হবে না। কিন্তু বামফ্রন্টের এই দ্বিচারিতাটা বোঝা যাচ্ছে না। তারা আসামে বলছে এনআরসি চালু করতে হবে, পশ্চিমবাংলায় বলছে এনআরসি চালু করা যাবে না। মানে এটার কারণটা কি, এই দ্বিচারিতার কারণটা কি, দ্বিমুখী নীতির কারণটা কি বোঝা গেল না। কিন্তু যদি তারা সত্যি এনআরসি আটকাতে পারেন তাহলে মনে হয় তারা বাঙালি সাধুবাদী পাবেন। চলে আসবো পরেরটায়। বামফ্রন্ট বলছে জিএসটির টাকা রাজ্যকে ফেরত দেওয়ার ব্যাপারে কেন্দ্রের টালবাহানা মানা হবে না। অত্যন্ত জরুরি কথা, কারণ কেন্দ্র সরকারের কাছে রাজ্য সরকারগুলো বিপুল পরিমাণ জিএসটি পায়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে তার সরকারকে বকেয়া টাকা দিলেই তারা কিন্তু রাজ্যটা ভালোভাবে চালাতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গলার সুরে যদি বামফ্রন্ট সরকার এই কয়েকদিন আগেও গলা মেলাতেন বাঙালির জন্য, তাহলে বোধহয় ভালো লাগতো। আমরা দেখেছি তারা 14 দফা দাবি বা 14টি নিত্য প্রয়োজনীয় দ্রব্য রেশনে দিতে হবে, ন্যায্য মূল্যে দিতে হবে বলে ব্যাপক আন্দোলন করছেন। সেই আন্দোলন আর এখন নেই। আমরা দেখেনি কোথাও দেওয়ালে লিখতে রাজ্যের হাতে অধিক ক্ষমতা দিতে হবে, কিন্তু 10 বছর আগেও কিন্তু বামফ্রন্ট দেওয়ালে লিখতো রাজ্যের হাতে অধিক ক্ষমতা দিতে হবে। এই বাঙালির স্বার্থে বামফ্রন্ট যদি কিছু দাবি বিদায়ী সরকারের সাথে গলা মিলিয়ে তুলতে পারত, তাহলে বামফ্রন্ট সরকারের বিশ্বাসযোগ্যতা কিন্তু বামফ্রন্টের প্রত্যেকটি দলের বিশ্বাসযোগ্যতা কিন্তু আরো অনেক বাড়তে পারত। আসুন চলে আসবো পরেরটিতে। পরের ইশতেহার তৃণমূল বলছে প্রতি বছর 5 লাখ কর্মসংস্থান করতে চায়। হ্যাঁ, এটা সাধু প্রস্তাব, কিন্তু এই 5 লাখ কর্মসংস্থান কিভাবে হবে তার কিন্তু দিশা ইশতেহারে বলা নেই। 5 লাখ কর্মসংস্থান মানে অনেক বড় ব্যাপার। পশ্চিমবাংলার এমনি অবশ্য কর্মসংস্থানের ব্যাপারে পশ্চিমবাংলা খানিকটা এগিয়ে আছে, কিন্তু এখনো কর্মসংস্থানের অবকাশ আছে। 5 লাখ কর্মসংস্থান কিভাবে হবে, বড় শিল্প এনে হবে, সরকারিভাবে হবে বা কল সেন্টার করে হবে, কিভাবে হবে এর দিশা কিন্তু আমরা তৃণমূলের ইশতেহারে পাইনি। আসুন চলে আসবো পরের প্রতিশ্রুতিতে। পরিবার পিছু মহিলাদের মাসিক 500 টাকা ভাতা দেওয়া হবে। প্রত্যেক পরিবারে যারা ST/SC ভুক্ত নন বা OBC ভুক্ত নন তাদেরকে 500 টাকা ভাতা দেওয়া হবে। প্রত্যেক পরিবারে 500 টাকা ভাতা,
মহিলাদেরকে, এটা ঠিক বোধগম্য হলো না। কারণ বহু পরিবার আছে যারা সচ্ছল, যারা নিজেদের খরচা নিজেরা চালাতে পারেন, সেই টাকা কি তাদেরও দেওয়া হবে? না আর্থিকভাবে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকেই দেওয়া হবে? আমার তো মনে হয় যে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষকে দিলেই আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়। হয়তো 500 টাকাটা 1500 টাকাও করা যায়। আমি জানি না আগামী দিনে তারা সরকার করলে এ ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবেন কিনা। আসুন চলে আসি পরের প্রতিশ্রুতিতে। বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে, তাও বিনামূল্যে। হ্যাঁ, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার যদি আসেন ক্ষমতায়। যদি বাড়ি বাড়ি রেশন আপনার বিনামূল্যে পৌঁছে যায়, তাহলে রেশন ডিলারদের যে দুর্নীতি সেটা কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে। এটা একটা সাধু উদ্যোগ হিসেবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি আসে তাদেরকে নিশ্চয়ই স্বাগত জানাবো। চলে আসি পরেরটায়। তফসিলি জাতিভুক্ত মানুষদের পরিবার পিছু 1000 টাকা ভাতা দেওয়া হবে। এখানেও প্রশ্ন আছে যে তপশিলি জাতিভুক্ত হলেই কি তারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ? বহু তপশিলি জাতিভুক্ত মানুষ আছেন যারা কিন্তু বেশ সচ্ছল, তাদেরকেও কি 1000 টাকা করে দেওয়া হবে? নিশ্চয়ই আশা করি আগামী দিনে যদি তারা সরকার গড়েন তারা এই ব্যাপারে নিশ্চয়ই চিন্তা করবেন। আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে ধারণা, কোনো জাতি বিশেষে এই ধরনের ভাতা না দিয়ে অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে যদি ভাতার ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু রাজ্যের মানুষ বেশি উপকৃত হতে পারে। এটা সব দলের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা চলে যাব পরের প্রতিশ্রুতিতে। কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের 10,000 টাকা করে দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তৃণমূলের ইস্তেহারে। এটা আমরা এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মিটিং মিছিলে শুনেছি যে চাষিদেরকে 10,000 টাকা করে তারা দিতে চান বছরে। কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে, সম্পন্ন চাষিদেরও কি দেওয়া হবে? যারা অর্থনৈতিকভাবে অনেক সবল শক্ত আছেন তাদেরকেও কি দেওয়া হবে? এটা কিন্তু আরেকবার ভেবে দেখার দরকার আছে যে সবাই কিন্তু গড়পড়তা, সব চাষি মানেই কিন্তু তারা আর্থিকভাবে পিছিয়ে পড়া নন। বহু চাষি আছেন মানে অনেক বড় বড় ব্যবসায়ীদের থেকেও তারা ধনী, তাদেরকেও কি দেওয়া হবে? এটা কিন্তু জানার অপেক্ষায় রইলাম আমরা। ইস্তেহারের পরের প্রতিশ্রুতি দেখব। বাংলা আবাস যোজনায় আরো 25 লক্ষ বাড়ি তৈরির কথা ঘোষণা করা হয়েছে। বাংলা আবাস যোজনায় ইতিমধ্যে বহু বাড়ি, বহু মানুষের মাথার উপর ছাদ মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে দিতে পেরেছেন। আগামী দিনে যদি 25 লক্ষ বাড়ি তৈরি হয়, আমার মনে হয় পশ্চিমবাংলায় অন্তত গৃহহীন বলে আর কেউ থাকবে না। এটা একটা সাধু উদ্যোগ। আসুন পরের প্রতিশ্রুতিতে যাব। মে মাস থেকে বিধবা ভাতা বাড়িয়ে 1000 টাকা করা হবে। মে মাস থেকে বিধবা ভাতা বাড়ানো হচ্ছে, 500 টাকা এখন আছে, সেটাকে বাড়িয়ে 1000 টাকা করা হচ্ছে। কিন্তু এটাও কিন্তু যথেষ্ট নয় কোনো বিধবার পক্ষে। আর এখানে বলা হয়নি শুধু বিধবাদেরই দেওয়া হবে, না স্বামী পরিত্যক্তাদেরও দেওয়া হবে। কিন্তু যারা স্বামী পরিত্যক্তা, যাদের স্বামী ছেড়ে চলে গিয়েছেন, তারাও কিন্তু মানে আর্থিকভাবে তারা কিন্তু অনেকটাই কষ্টের মধ্যে থাকেন, তাদেরকেও কি যুক্ত করা হবে? ইস্তেহারে কিন্তু সেটা পরিষ্কার করে বলা নেই। আগামী দিনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এ ব্যাপারে নিশ্চয়ই একটা রূপরেখা পাবো। আসুন পরের প্রতিশ্রুতিতে যাই। ছাত্রছাত্রীদের জন্য 4% সুদে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে। অসামান্য উদ্যোগ, অসামান্য উদ্যোগ। কোনো কথা হবে না এই উদ্যোগ নিয়ে। বহু মেধাবী ছাত্রছাত্রী শুধু পয়সার জন্য পড়াশুনো বন্ধ করতে বাধ্য হন। ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল, অবশ্য তখন বামফ্রন্ট সরকার ছিলেন ক্ষমতায়। আমরা অনেকেই পয়সার অভাবে কিন্তু উচ্চশিক্ষা লাভ করতে পারিনি। কিন্তু পয়সার জন্য যদি উচ্চশিক্ষা লাভে বঞ্চিত হয় কোনো ছাত্রছাত্রী, সেটা অত্যন্ত দুঃখের। মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 4% সুদে 10 লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্টদের ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দেবেন, এটা কিন্তু সাধুবাদ না জানিয়ে পারা যাচ্ছে না। চলে আসি পরের প্রতিশ্রুতি। রাজ্যে সর্বত্র অন্নপূর্ণা ক্যান্টিন করে 5 টাকায় খাবার দেওয়ার কথা বলছে বিজেপি। আমরা কিন্তু বিজেপির ইস্তেহারে চলে এসেছি। বিজেপি বলছে রাজ্যে সর্বত্র অন্নপূর্ণা ক্যান্টিন করে 5 টাকায় খাবার দেবে। খুব ভালো প্রস্তাব।
ইতিমধ্যে আমরা মা ক্যান্টিন দেখেছি, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় মা ক্যান্টিন চলছে, সেখানে 5 টাকায় খাবার দেওয়া হচ্ছে, আমিষ খাবার। এখানে আমিষ বা নিরামিষ কিছু বলা হয়নি, তারা ডিমটাও দেবেন কিনা বলা হয়নি, জানি না। হয়তো বিজেপি সরকার এলে তারা আমিষই বন্ধ করে দেবেন হয়তো বাংলা থেকে, বাংলার মাছের বাজার আর মাংসের বাজার বলে হয়তো কিছু থাকবে না, জানি না কি হবে। কিন্তু যদি তারা এটা করতে পারেন, নিঃসন্দেহে যারা সমাজের প্রান্তিক মানুষ তাদের নিশ্চয়ই কিছু উপকার হবে। আসুন বিজেপির পরের প্রতিশ্রুতিটা দেখে নিন। গমের দাম হবে 1 টাকা কিলো, ডাল হবে 30 টাকা কিলো, 5 টাকায় দেওয়া হবে চিনি। অসাধারণ প্রস্তাব। যদি এই রকম প্রস্তাব লাগু করা যায় নিঃসন্দেহে ভালো হবে। কিন্তু আমাদের কিন্তু একটা প্রশ্ন জাগে, ভারতের তো অন্যান্য রাজ্যেও বিজেপি রয়েছে, সেখানে কোথায় 1 টাকা গম পাওয়া যায়, কোথায় ডাল 30 টাকা কিলো পাওয়া যায়, বা কোথায় 5 টাকায় চিনি পাওয়া যায়? অর্থাৎ বিজেপি কিন্তু এটা পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে যে তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। কারণ তারা ত্রিপুরায় আছে, তারা বিহারে আছে, তারা উত্তরপ্রদেশে আছে, তারা হরিয়ানাতে আছে, তারা এখানে ইমপ্লিমেন্ট করতে পারছে না। বাংলায় কি করে দেবে? বাংলা কি অন্য গ্রহের কোনো একটা অংশ? তা তো নয়। এই যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি শুনে কিন্তু ঘোড়াও হাসছে। পরের প্রতিশ্রুতিতে যাব। সরকারি কর্মীদের জন্য 7ম বেতন কমিশন গঠন করা হবে। সরকারি কর্মচারীদের পক্ষে নিঃসন্দেহে সুখবর, 7ম বেতন কমিশন গঠন করা হলে তারা অনেক সুযোগ সুবিধা পাবেন। কিন্তু একই প্রতিশ্রুতি আমরা ত্রিপুরায় দিতে দেখেছি। ত্রিপুরায় কিন্তু আজও 7ম বেতন কমিশন গঠন করা যায়নি। অর্থাৎ এই প্রতিশ্রুতি কতটা তারা বাস্তবায়িত করবেন এ নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। আসুন পরের প্রতিশ্রুতি দেখব। প্রাথমিক, মাধ্যমিক এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানো হবে। এই বেতন বাড়ানোর মধ্যেও কিন্তু কথার চালাকি রয়েছে, কথার মারপ্যাচ রয়েছে। 1 টাকা হলেও বেতন বাড়ানো যায়, 1000 টাকা হলেও যায়, 10,000 টাকা হলেও যায়। আমরা দেখেছি যে পশ্চিমবাংলা রেল বাজেটে গতবার পেয়েছে মাত্র 1000 টাকা। সারা ভারতবর্ষে রেল বাজেটের মধ্যে পশ্চিমবাংলার জন্য বরাদ্দ হয়েছে 1000 টাকা। বরাদ্দ তো হয়েছে, বলা যাবে হ্যাঁ পশ্চিমবাংলাকেও কিছু দেওয়া হয়েছে। ঠিক একইভাবে শিক্ষকদের, পার্শ্ব শিক্ষকদের বেতন কতটা বাড়ানো হবে এ ব্যাপারে বেনিয়া অমিত শাহ কিন্তু কিছু বলেননি। তিনি বলছেন তিনি অর্থের সংস্থান করেই তবে এটা করেছেন, তিনি নাকি বেনিয়া। তার কথাই বলছি যে এই বেনিয়া কিন্তু অর্থের সংস্থান করেছেন ঠিকই, কিন্তু কত অর্থের সংস্থান পার্শ্ব শিক্ষকদের জন্য করেছেন সেটা তিনি বলেননি। অপরদিকে আমরা কিন্তু যদি পাশাপাশি দেখি ত্রিপুরার কথা, সেখানে শিক্ষকদের চাকরি চলে গিয়েছে। এখানে বেতন বাড়ানোর কথা বলা হচ্ছে, ওখানে চাকরি চলে গিয়েছে। অর্থাৎ এখানে বেতন কাদের বাড়ানো হবে? যাদের চাকরি থাকবে তাদেরই। যদি বিজেপি সরকার এখানে সরকার গঠন করতে পারে, বিজেপি দল, তাহলে পার্শ্ব শিক্ষক বা শিক্ষকদের চাকরি আদৌ থাকবে তো, নাকি ত্রিপুরার মতন তাদের চাকরিও চলে যাবে? জানি না কি হবে, সময় তার উত্তর দেবে। আসুন পরবর্তী প্রতিশ্রুতি দেখি। 75 লাখ কৃষককে বছরে 10,000 টাকা করে দেওয়া হবে। একই প্রতিশ্রুতি তৃণমূলের কাছ থেকে আমরা দেখেছি, পেয়েছি। কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে কৃষকদের যদি 10,000 টাকা করে বছরে দেওয়া হয়, সেই টাকাটা সম্পন্ন কৃষকদেরও দেওয়া হবে, নাকি শুধুমাত্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ কৃষকদের দেওয়া হবে? আমার তো মনে হয় এখানেও বিজেপির পরিষ্কার করে বলা উচিত তারা 10,000 টাকা করে ভাতা কাদেরকে দেবে। বিজেপির শেষ প্রতিশ্রুতি, বিধবা ভাতা বাড়িয়ে 3,000 টাকা করা হবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। বিধবা ভাতা মানুষ, যারা বিধবা মানুষ তাদের নিশ্চয়ই দরকার, নিশ্চয়ই দরকার। কিন্তু সব বিধবাদের কি দরকার? যারা পেনশন পান সেই বিধবাদের কি দরকার? যে বিধবা সরকারি চাকরি করেন তারও কি দরকার? নাকি গ্রামের যে বিধবা জিনিস সমস্ত হারিয়েছেন, সমস্ত খুইয়েছেন, জমি জমা চলে গিয়েছে, সন্তানেরা দেখেন না, তাদেরকে 3,000 থেকে আরো বেশি করে দেওয়া উচিত? আগামী দিনে যদি বিজেপি সরকার গঠন করে নিশ্চয়ই তারা এই ব্যাপারে ভাববেন আশা করি। আর মানুষ এই প্রতিশ্রুতির উপর কতটা ভরসা রাখছেন সেটা আমরা মানুষের উপরই ছেড়ে দিলাম। राजा दय प्रतिश्रुति हन करेगा तन करेगा, राजा दय प्रतिश्रुति हन करेगा तन करेगा, करेगा कोचू আসলে বেটা পকেট ভরেগা। राजा दय प्रतिश्रुति हन करेगा तन करेगा, राजा दय प्रतिश्रुति हन करेगा तन करेगा, करेगा कोचू আসলে বেটা পকেট ভরেগা। এই
পর্যন্তই। সকলে ভালো থাকবেন। জয় বাংলা।